গত পর্বে আপনারা দেখেছিলেন হর্ষিলের সুন্দর মনোরম পরিবেশ। আজ আমরা আবার গঙ্গোত্রীর পথে। এই মুহূর্তে আমরা আছি মুখবায়। গঙ্গোত্রী মন্দিরের শীতকালীন আবাসস্থল হল মুখবা। শীতের শুরুতে যখন পুরো গঙ্গোত্রী তুষারাবৃত হয়ে পড়ে, সেই সময় গঙ্গার মূর্তিটিকে নিয়ে আসা হয় এই মুখবাতেই। এখানেও একটি সুন্দর মন্দির রয়েছে এবং এই জায়গাটিও অপূর্ব সুন্দর। আমরা বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে আবার যাত্রা শুরু করলাম গঙ্গোত্রীর পথে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে এখন এই গঙ্গোত্রীতে পৌঁছে গেছি। মোটামুটি যা ভিড় আছে এই মুহূর্তে প্রায় 3 কিলোমিটার দূরে আমাদের দাঁড় করিয়েছে আমাদের গাড়ি। এবারে আমরা এখান থেকে হেঁটে যাব গঙ্গোত্রী অবধি। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। গঙ্গোত্রী ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তর কাশী জেলার একটি শহর ও নগর পঞ্চায়েত। এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি হিন্দু তীর্থ শহর। ছোট চারধাম যাত্রার অন্যতম হচ্ছে গঙ্গোত্রী, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ। গঙ্গোত্রী মন্দিরের দরজাগুলি অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতেই খোলা হয়েছে। যমুনোত্রী ধাম উদ্বোধনের সঙ্গে সঙ্গে এটি একই সাথেই শুরু হয়েছে। চারধাম যাত্রার জন্য তীর্থযাত্রীদের স্বাগত জানিয়েছে উত্তরাখণ্ড সরকার। এই চারধাম যাত্রার জন্য সমস্ত তীর্থযাত্রীকেই অনলাইনে অথবা অফলাইনে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। গঙ্গোত্রী যাত্রার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে মে এবং জুন, এবং পরবর্তীতে সেপ্টেম্বর এবং অক্টোবর। অন্যান্য সময়ও যেতে পারেন, শুধুমাত্র নভেম্বর থেকে এপ্রিলের অক্ষয় তৃতীয়া অবধি বন্ধ থাকে। গঙ্গোত্রী ধাম পৌঁছলে আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন অবশ্যই দেখাতে হবে। এরপর আপনি প্রবেশ করতে পারবেন গঙ্গোত্রী ধামে। আপনি গঙ্গোত্রী ধামে প্রবেশ করার পর এখানে প্রচুর হোটেল এবং থাকার জায়গা পেয়েই যাবেন। বিভিন্ন হোটেল এবং ধর্মশালাগুলিতে থাকার জন্য এখানে খরচ পড়ে 800 টাকা থেকে 2000 টাকা অবধি। কিন্তু জিএমবিএন এর কটেজগুলিতে থাকার জন্য অনলাইনে অবশ্যই আগে থাকতে বুক করে নেবেন। গঙ্গোত্রী গঙ্গা নদীর একটি উৎসস্থল রূপেই পরিচিত, তাই এখানে দেবী গঙ্গার একটি মন্দিরও আছে। গঙ্গোত্রী ছোট চারধামের মধ্যে অন্যতম। এখানে গঙ্গা নদীর নাম ভাগীরথী নদী। গঙ্গোত্রী থেকে দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা ভাগীরথী নামেই প্রবাহিত হয়েছে। তারপর অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে।
গঙ্গার জন্মকাহিনী বিষয়ে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে মতদ্বৈততা দৃষ্ট হয়। কাহিনী অনুযায়ী ব্রহ্মার কমণ্ডলু এক নারী মূর্তির স্বরূপ প্রাপ্ত হয়, ইনিই গঙ্গা। আবার বৈষ্ণব মতানুসারে ব্রহ্মা তার কমণ্ডলুর জল নিয়ে সশ্রদ্ধ চিত্তে বিষ্ণুর পদধৌত করেছিলেন, সেখান থেকেই গঙ্গার জন্ম। আবার আরেকটি মত অনুযায়ী গঙ্গা পর্বতরাজ হিমালয় ও তার পত্নী মেনকার কন্যা এবং পার্বতীর ভগ্নী। তবে প্রতিটি মতেই একথা স্বীকৃত যে ব্রহ্মা গঙ্গাকে পবিত্র করে তাকে স্বর্গে উত্তীর্ণ করেন। কিন্তু মূলত আমাদের কাছে যে মতটি সবচেয়ে বেশি প্রচলিত, রাজা দিলীপের পুত্র ভগীরথ তাদের পূর্বপুরুষের আত্মার মুক্তি কামনায় গঙ্গাকে মর্তে নিয়ে আসার জন্য তপস্যা শুরু করেন। তপস্যা সন্তুষ্ট ব্রহ্মা গঙ্গাকে মর্তে প্রবাহিত হয়ে সাগর পুত্রদের আত্মার সদ্গতিতে সহায়তা করতে নির্দেশ দেন। গঙ্গা এই নির্দেশকে অসম্মানজনক মনে করেন, মর্তলোক প্লাবিত করার ইচ্ছে পোষণ করেন। তখন ভগীরথ গঙ্গার গতিরোধ করার জন্য শিবের আরাধনা করেন। ক্রুদ্ধ গঙ্গা শিবের মস্তকে পতিত হন, কিন্তু শিব শান্তভাবে নিজ জটা জালে গঙ্গাকে আবদ্ধ করেন এবং ছোট ছোট ধারায় তাকে মুক্তি দেন। শিবের স্পর্শে গঙ্গা আরও পবিত্র হন। স্বর্গনদী গঙ্গা পাতালে প্রবাহিত হয়, যাকে পাতাল গঙ্গা বলা হয়, আর মর্তলোকে যেটি প্রবাহিত হয় সেটি আমাদের গঙ্গা নদী। এইভাবেই স্বর্গ, মর্ত, পাতাল তিন লোকে প্রবাহিত হয়ে গঙ্গা ত্রিপথগামিনী নামে পরিচিত হয়। যেহেতু ভগীরথ গঙ্গার মর্তাবতরণের প্রধান কারণ, সেই হেতু গঙ্গার অপর নাম ভাগীরথী। এই ভাগীরথীর তীর ধরেই আপনি গঙ্গোত্রী থেকে পৌঁছে যেতে পারেন গোমুখ অব্দিও। গঙ্গোত্রী থেকে গোমুখের দূরত্ব 18 কিলোমিটার। সময় লাগতে পারে প্রায় 7 থেকে 8 ঘন্টা, কিন্তু এই পথটিও অসাধারণ। গঙ্গোত্রী দর্শনের পর আমরা আবার বেরিয়ে পড়লাম। এর পরের যাত্রা হবে কেদারনাথের পথে, কিন্তু তার আগে আজকে দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চের পরে আমরা আবার যাত্রা শুরু করলাম। এইবার যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানেই পড়ল তেহেরি ড্যাম, একটি অসাধারণ সুন্দর জায়গা। আমরা এই রাস্তার উপর থেকেই দেখতে পেলাম তেহেরি ড্যামের উপরে বেশ কিছু ছোট ছোট ঘর। পরে জানতে পারলাম ওগুলি আসলে কটেজ এবং ওখানে থাকারও ব্যবস্থা আছে। কিন্তু আজ এই অবধি, বাকি অংশ পরবর্তী পর্বে। সঙ্গে থাকবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।